হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব বিগত বছরে রেলওয়ে যা যা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেগুলো মিক্স আপ দেখবো, একটা মিক্স দেখবো। এখানে স্ট্যাটিকও থাকবে, বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু রেলওয়ে জিজ্ঞাসা করেছে, সুতরাং এই প্রশ্নগুলো ভীষণ রকমের ভ্যারাইটি থাকছে, মানে কঠিন, মানে কাঁচায় পাকায় মিলিয়ে, এবং আমার অ্যানালিসিস থাকছে। তোমরা দেখো, তোমরা জানো কতটা ডেপথে এবং কতটা সুন্দর করে আমরা অ্যানালিসিস করে থাকি। তো চলো এক একটা প্রশ্ন থেকে এক একটা ইনফরমেশন বের করব, দেখার পরে বুঝতে পারবে কতটা তুমি শিখলে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলছে? কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে, কোয়েশ্চেনের লেভেলটা দেখো একবার। এটা কিন্তু এসছে কোথায়, এসছে বলো তো? 2025 সালের ইউজিতে এসছে, মানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসিতে। প্রশ্ন বলছে কোঝিকোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ আমরা জানি কোঝিকোডে রয়েছে, মানে হচ্ছে কালিকটে রয়েছে। বর্তমানে এটাকে কোঝিকোড বলা হয়, আগে এটাকেই কালিকট কালিকট বন্দর বলা হতো। সেই কালিকট যেখানে হচ্ছে তোমার ভাস্কো ডা গামা এসেছিলেন। তো সেখানে হালকা হলুদ রঙের একটা হলুদ আবিষ্কার, মানে উদ্ভাবন করেছে। এই হলুদটার নাম কি রেখেছিল তারা? তারা নাম রেখেছিল অপশন নাম্বার বি, সুরিয়া। আইআইএসআর সুরিয়া। আইআইএসআর সুরিয়া মানে হচ্ছে এটা ইনস্টিটিউটের নাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ কোঝিকোড সুরিয়া। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন বলছে, পূর্ব উপকূলীয় সমভূমি বরাবর উপহ্রদ বা লেগুন গঠনের প্রধান কারণ কি? কোয়েশ্চেনটা ভালো করে বুঝবে কি বলছে প্রশ্নটা। আমাদের ভারতবর্ষের ম্যাপ যদি আমরা সাউথের দিকটা এইভাবে করে দেখি, তাহলে দেখবো এই দিক থেকে নদীগুলো পূর্বঘাট পর্বতমালাকে ভেদ করে এইভাবে করে এসেছে। ঠিক আছে, এখানে হচ্ছে বঙ্গোপসাগর, এখানে হচ্ছে আরব সাগর। তো এই অঞ্চলে পূর্ব দিকে বেশ কিছু আমরা লেগুন দেখতে পারবো। কাকে বলে লেগুন? লেগুন হচ্ছে যার হ্রদ চারিদিক থেকে হচ্ছে স্থলভাগ দ্বারা ঘেরা থাকে হ্রদ, কিন্তু লেগুনের ক্ষেত্রে কি হবে? তিন দিক স্থল দ্বারা বেষ্টিত থাকবে, আর একটা জায়গা হচ্ছে, একটা দিক হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড থাকবে। তো লেগুন কিভাবে সৃষ্টি হয় সেইটা বলছে পূর্ব দিকে। বলছে অপশন নাম্বার বি হবে নদী দ্বারা পলি সঞ্চয় এবং উপকূল বরাবর ঢেউয়ের কারণে। তার কারণ হচ্ছে নদীগুলো বারংবার হচ্ছে কি করে, পলি মোহনায় গিয়ে ঢাল কমে যায়, পলি সঞ্চয় করতে থাকে। এবং উল্টো দিক থেকে হচ্ছে সমুদ্র ঢেউয়ের পরে হচ্ছে কি করে, তারা হচ্ছে পলি সঞ্চয় করতে থাকে। তো দুদিক থেকে যে পলি সঞ্চয় হয় সেখানে হচ্ছে তোমার লেগুন সৃষ্টি হয়। ঠিক আছে, এইরকম দেখতে লাগে। এই যে হচ্ছে লেগুন, চিত্রটা ভালো করে দেখবে, এটা হচ্ছে একটা লেগুন। লেগুন দেখো তিন দিকই হচ্ছে তারা স্থল দ্বারা বেষ্টিত, একটা জায়গা সরু একটা তোমার অঞ্চল হচ্ছে তোমার সমুদ্রের সাথে কানেক্টেড রয়েছে। এই সমুদ্রের সাথে কানেক্টেড থাকার কারণে হচ্ছে বর্ষার জল এখানে হচ্ছে, মানে জোয়ারের জল এখানে প্রবেশ করে। তো সুতরাং এগুলো হয় সমুদ্রের তীরে, লেগুন সবসময় সমুদ্রের তীরে হবে। ঠিক আছে, আর এরকমই একটা ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। প্রত্যেকে জানি আমরা চিল্কা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লেগুন, লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা, যেটা ওড়িশাতে রয়েছে। প্রত্যেকে জানি, এগুলো নতুন করে বলার কিছু নেই, ওড়িশাতে রয়েছে। এবার বলতে হবে এইটা, এটা হচ্ছে চিল্কাতে প্রাপ্ত এক ধরনের বিশেষ প্রজাতির তোমার হচ্ছে ডলফিন। এই ডলফিনটাকে ইরাওয়াদি ডলফিন বলা হয়। তো পরীক্ষা যদি জিজ্ঞাসা করে ইরাওয়াদি ডলফিন কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে চিল্কা হচ্ছে ফেমাস ইরাওয়াদি ডলফিনের জন্য। ঠিক আছে, অনেক স্টুডেন্টরা বলছিল স্যার জিডির নতুন ব্যাচ চাই। তো জিডির নতুন ব্যাচ চলে এসছে 2026 এবং 27-এর যে সেশন, এই সেশনের জন্য তোমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ জিডির জন্য ডেডিকেটেড। তো জিডির ব্যাচ একদম শুরু হবে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি এনরোল করো। কি কি পাবো, এই যে যেমন 0 to Pro এর সময় তোমাদের বলেছিলাম 6.0-তে যে কি কি থাকছে, সেম সেম জিনিস, প্রত্যেকটা জিনিস থাকছে। যেমন কি কি, যেমন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই 2 বছরের ভ্যালিডিটি থাকছে। তারপরে লাইভ ক্লাস করতে পারছো, লাইভ মিস হয়ে গেলে তুমি তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস করতে পারছো, পিডিএফ পাচ্ছ, সাথে মক টেস্ট থাকছে একটার সময়। এবং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে নজর দেবে যে একদম বেসিক থেকে অ্যাডভান্স। তার মানে ভাই তোমার বেসিকে যদি কোনো রকমের কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ আমাদের দ্বারা। আমাদের যে অভিজ্ঞ টিচাররা রয়েছে তারা প্রত্যেককে তোমার প্রত্যেকটা সাবজেক্ট খুব যত্ন সহকারে পড়ানো হবে। তাই দেরি করে লাভ নেই, নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে এই নাম্বারটাতে একবার ডায়াল করো। যদি তোমার কোনো আরো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারেই কল করবে, কল করে তুমি জিজ্ঞাসা করো এবং তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হও। দেখা হচ্ছে তোমার সাথে কোর্সে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন, বেশ ভালো প্রশ্ন আর লেভেলের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখো একবার কি বলছে। এই প্রশ্নগুলো যদি আবার রিপিট আসে তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে ফেসে যাবে। আর তুমি বলবে কি কঠিন কোয়েশ্চেন এসছে। কঠিন প্রশ্ন যাতে আবার ফেস করতে না হয়, কঠিনটাকে সোজা বানানোর দায়িত্ব হচ্ছে আমার, তাই হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখতে হবে। দেখো কি বলছে। বলছে 1985 সালে নিম্নলিখিত
কোন প্রধানমন্ত্রী এই ইনস্টিটিউটটা স্থাপন করেছে? কি? ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি, উড়ান একাডেমি, যেটাকে শর্টকাটে বলা হয় হচ্ছে IGRUA, আই ফর ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানে ন্যাশনাল, রাষ্ট্রীয় উড়ান একাডেমি, উড়ান একাডেমি। তার মানে এটা একটা একাডেমি, তার মানে এখানে হচ্ছে ট্রেনিং হয়। কাদের ট্রেনিং হয়? উড়ান ট্রেনিং হয়। কারা? এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট, এটা এটা হচ্ছে একটা ভাই ট্রেনিং ইনস্টিটিউট। কাদের জন্য ট্রেনিং হয়? পাইলটদের জন্য ট্রেনিং হয়। কাদের জন্য? পাইলটদের জন্য। পাইলট, পাইলট যারা রয়েছে প্লেনের পাইলট, তাদের জন্য এটা হচ্ছে তোমার হয় ট্রেনিং দেওয়া হয়। আর এটা অবস্থান করছে হচ্ছে তোমার কোথায় অবস্থান করছে? এটা এটা অবস্থান করছে আমেঠি নামক একটা জায়গা রয়েছে, আমেঠি। আমেঠি কোথায়? আমেঠি হচ্ছে উত্তরপ্রদেশে। এটা স্থাপিত হয়েছে, প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে 1985 সালে স্থাপিত হয়েছে। আর সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন একটু যদি আমরা প্রশ্ন করি তাহলে জানবো যে 1984 সালে, 1984 সালে যখন নাকি ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়ে যায়, তারপরে ভারতবর্ষের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ইলেকশন হয়, রাজীব গান্ধী জিতে আসেন। তো রাজীব গান্ধী 1984 সাল থেকে ভারতে 1989 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী হিসাবে। তো তার সময় হচ্ছে এইটা স্থাপিত হয়েছে। তিনি চাইছিলেন যে ভারতবর্ষের যারা পাইলটরা রয়েছে তারা ট্রেনিং এর জন্য বাইরে কেন যাবে, তাদের ট্রেনিং ভারতবর্ষেই হবে। তো এই ইনস্টিটিউটটা স্থাপন করা হয়েছে। নাম কি? ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি। উড়ান থেকে একটা না বলতে আমার হেভি ইচ্ছা করছে, সেটা হচ্ছে বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা স্কিম চালু করেছে, স্কিমটার নাম হচ্ছে উড়ান স্কিম। ঠিক আছে? উড়ান স্কিম এটা শুরু করেছে 2016 সালে। 2016 সালে শুরু করেছে উড়ান স্কিম। জিজ্ঞাসা করবে এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটগুলো, মানে হচ্ছে যদি ভারতবর্ষের মধ্যে যে কোনো শহরে তুমি যেতে চাও, দিল্লি টু বেঙ্গালুরু, বেঙ্গালুরু টু কলকাতা, কলকাতা টু মুম্বাই, যে কোনো জায়গায় তুমি যেতে চাও, এই ডোমেস্টিক ফ্লাইটগুলো খুব অল্পে সস্তায় তোমাকে প্রোভাইড করানো হবে এই উড়ান স্কিমের আন্ডারে। ইভেন শুধু ফ্লাইট নয়, এমনকি তোমার হেলিকপ্টারগুলো, বিশেষ করে নর্থ ইস্টের যে জায়গাগুলো রয়েছে সেখানে তোমার সাধারণ মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে, মনে করো একদম উচ্চ অরুণাচল প্রদেশের এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পাহাড় ঘুরে 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 অনেক টাইম লেগে যাবে। আবার হচ্ছে তোমার অধিক সময় মানে শীতকালের অধিক সময় বরফ আবৃত থাকে, রাস্তা বন্ধ থাকে, সেখানে হচ্ছে মানুষ হেলিকপ্টার ব্যবহার করে। ঠিক আছে? হেলিকপ্টার ব্যবহার করে। তো গ্রামের মানুষের জন্য এবং ভারতীয়দের জন্য হেলিকপ্টার 90%, একটা দুটো নয়, 90% হচ্ছে সাশ্রয়ী মূল্যে দেয়া হয়। 90% হেলিকপ্টার রাইড অনেকে জানেই না, আমরা জানি না। 90% সাশ্রয়ী মূল্যে তোমরা পেতে পারো, হেলিকপ্টার রাইড নিতে পারো। ঠিক আছে? নর্থ ইস্টে কোনো সময় যদি যাও অবশ্যই এটা নেবে। ঠিক আছে? উড়ান স্কিমের আন্ডারে আসে। এবার জওহরলাল নেহরু তো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের। মোরারজি দেশাই, মোরারজি দেশাই থেকে কি বলো? মোরারজি দেশাই হচ্ছে প্রথম আর কি তোমার, মোরারজি দেশাই প্রথম হচ্ছে অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, প্রথম জনতা দল থেকে ছিলেন। এবং হচ্ছে তিনি হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানে পাকিস্তান, ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন দুটোই পেয়েছেন এই মোরারজি দেশাই পেয়েছেন। তারপরে গুলজারিলাল নন্দ সম্পর্কে একটা জিনিস জেনে রাখবে, যেটা হচ্ছে তোমার প্ল্যানিং কমিশন, যেটাকে আমরা পরিকল্পনা কমিশন বলি। প্ল্যানিং, এক সেকেন্ড, প্ল্যানিং কমিশন কি বলবো বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্ল্যানিং কমিশনের হচ্ছে প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন হচ্ছে এই ব্যক্তি, প্রথম ডেপুটি চেয়ারম্যান, প্রথম ডেপুটি ডেপুটি চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান হচ্ছে ছিলেন কে? গুলজারিলাল নন্দ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন যাব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4টা হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি, নিচের কোনটি হলদিয়া থেকে তোমার প্রয়াগরাজ পর্যন্ত, প্রয়াগরাজ পর্যন্ত হচ্ছে জাতীয় জলপথের একটা তোমার ইয়ে? দেখো জাতীয় জলপথ মানে যেমন হচ্ছে ন্যাশনাল ওয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে থাকে, হাইওয়ে, হাইওয়ে মানে হচ্ছে তোমার রোড, জাতীয় সড়ক। তেমনি হচ্ছে তোমার ইন্টারনাল যে সমস্ত তোমার ট্রেডিং গুলো হয়ে থাকে বা ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার নদী পথে হয়ে থাকে। তো সেই নদী পথগুলোকেও ভারত সরকার ন্যাশনাল ওয়াটারওয়ে বলে। কি বলে? ন্যাশনাল ওয়াটারওয়ে। এবং মার্কিং করা রয়েছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 2 3 4 এইভাবে করে মার্কিং করা রয়েছে। তো বলেছে দীর্ঘতম কোনটা? দীর্ঘতম হচ্ছে তাই তো বলছে কোন, না না দীর্ঘতম না, বলেছে হলদিয়া থেকে প্রয়াগরাজের মধ্যে কোনটা যায়। সেটা যায় হচ্ছে অপশন নাম্বার ডি, জাতীয় জলপথ 1। জাতীয় জলপথ 1 শুরু হয় হলদিয়াতে, শেষ হয় প্রয়াগরাজে। আর এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম, 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 প্রায় হচ্ছে 1600 কিলোমিটারের বেশি, বেশি বেশি 1600 কিলোমিটারের বেশি রাস্তা হচ্ছে তোমার এই তোমার জাতীয় সড়ক 1। ঠিক আছে? বুঝতে পারলে? জাতীয় সড়ক না, এটা জাতীয় জলপথ, জাতীয় জলপথ যেটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে।
বুঝতে পেরেছো? এবার চলো বাকিগুলো দেখি। বাকিগুলো হচ্ছে জাতীয় জলপথ 2, এটা হচ্ছে ধোলা ধোলা সাদিয়া থেকে আর কি তোমার হচ্ছে তোমার আসবে এইটাকে জাতীয় জলপথ, এটা তো ব্রহ্মপুত্র নদীর মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র নদীর মধ্যে রয়েছে। কোথায়? এইখানটাতে দেখতে পাচ্ছ, যে এখান থেকে স্টার্ট হয়, সাদিয়া বলে জায়গা রয়েছে, সাদিয়া। সাদিয়া থেকে স্টার্ট হবে, সাদিয়া থেকে এইভাবে করে টুকটুক করতে 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 এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে তোমার ধুবড়ি। ঠিক আছে, এই পর্যন্ত আসবে যেখানে বাংলাদেশ বর্ডার। তো সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2। ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 ব্রহ্মপুত্র নদীর মধ্যে। পরীক্ষা জিজ্ঞাসা করবে ব্রহ্মপুত্র নদী, এই পিকচারটার একটা সুন্দর করে স্ক্রিনশট নেবে, বাড়িতে বাকিগুলো পড়তে পারবে। ঠিক আছে, খুব 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 গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম হলদিয়া থেকে শুরু হয়, এটা হচ্ছে এইখান থেকে শুরু হয় ন্যাশনাল ওয়াটারওয়ে, এই টুকটুক করতে 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 এলাহাবাদ মানে যেটা প্রয়াগরাজ এত অব্দি যাবে, সেটা ন্যাশনাল ওয়াটারওয়ে 1, হুগলি নদীর উপরে পড়বে। আর এটাকে বলা হয় গঙ্গা, গঙ্গা হুগলি, গঙ্গা হুগলি রিভারের মধ্যে পড়ে। ঠিক আছে, এইভাবে করে রয়েছে। 3 নম্বরটা কেরালাতে রয়েছে, 3 নম্বরটা রয়েছে কেরালাতে, যেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট ক্যানেল, ওয়েস্ট কোস্ট ক্যানেলের মধ্যে পড়ে। এটা হচ্ছে 3 নম্বর ওয়াটারওয়েজ। বাকিগুলো রয়েছে 1 2 3 4 করে প্রত্যেকটা রয়েছে। আমি একটা তোমাকে বলবো, সেটা হচ্ছে জাতীয় জাতীয় জলপথ 10। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় অলরেডি জিজ্ঞাসা করেছে, আমি করিয়েওছি তোমাদেরকে। এটা হচ্ছে রয়েছে অম্বা নদীর ওপরে, অম্বা, অম্বা রিভারের ওপরে রয়েছে, অম্বা রিভারের ওপরে রয়েছে। আর এটা রয়েছে মহারাষ্ট্রে। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। মনে থাকবে এত কিছু? এত কিছু মনে থাকবে? প্রত্যেকটা যেখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় তোমরা লিখতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে স্কিম রিলেটেড প্রশ্ন। কি বলছে স্কিম রিলেটেড কোশ্চেনটাতে? বলছে NULM, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। ন্যাশনাল আরবান, আরবান মানে শহর, শহরের মানুষের জীবিকা, শহরের মানুষের জীবিকা কোথায় আছে? এইখানে আছে স্বকর্মসংস্থান এবং দারিদ্রতা, দারিদ্রতা হচ্ছে হ্রাস করবার জন্য। তাহলে হচ্ছে দক্ষতা উন্নয়ন এবং হচ্ছে স্বকর্মসংস্থান, সেটা হচ্ছে তোমার নগরের মানুষদের জন্য বা শহরের মানুষদের জন্য এইটা চালু করা হয়েছিল। ঠিক আছে, বর্তমানে এটাকে বলা হয় ডে, ডে, NULM মানে হচ্ছে ডে ফর দীনদয়াল উপাধ্যায় অন্তোদয়া যোজনা। আবার বলছি, রিপিট করছি, দীনদয়াল উপাধ্যায় অন্তোদয়া যোজনা, NULM মানে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, সাথে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অন্তোদয়া যোজনা রয়েছে তোমার, তোমার কোথায়? শহরের মানুষের জন্য। ঠিক আছে, কর্মসংস্থান দেবে। পরবর্তী প্রশ্ন 5 নম্বরের পরে আমরা 6 নম্বর কোয়েশ্চেন দেখবো। বড় সড়ো প্রশ্ন। কোয়েশ্চেনটা বলছে যেটা, যে ভাই বলো তুমি 1803 সালে রাজা রামমোহন রয় একটা দার্শনিক গ্রন্থ রচনা করেছিলেন। ঠিক আছে, যেখানে তিনি যুক্তি ও সামাজিক প্রাসঙ্গিকতার আলোকে বিশ্বের বিভিন্ন ধর্মের বিশ্লেষণ করেছিলেন। কোশ্চেনের লেভেলটা দেখেছো একবার? প্রশ্নের লেভেলটা দেখেছো একবার? কতটা প্রশ্ন যদি ভালো করে না জানি এগুলো করতে পারবো? তো চলো আগে আমরা অপশন আউট করে নেই। অপশন আউট যদি করি, রামমোহনের লেখা না, তাহলে তো হিংসরাজ হবে না, কারণ এটা গান্ধীজি লিখেছেন। সত্যার্থ প্রকাশ হবে না, এটা স্বামী দয়ানন্দ সরস্বতী লিখেছেন। স্বামী দয়ানন্দ, দয়ানন্দ, দয়ানন্দ সরস্বতী লিখেছেন। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ, আরে ভাইয়া, দয়ানন্দ সরস্বতী তিনি লিখেছেন। দুটো পড়ে রইলো, এই দুটোই হচ্ছে রামমোহন রায়ের লেখা। 1903 সালে যেটা রচনা করেছেন সেটা হচ্ছে অপশন নাম্বার সি, ফুতুহাত উল মুহাহিদ। এটা লিখেছেন, এটা হচ্ছে ফার্সি ভাষায় লিখেছেন। কোন ভাষায়? ফার্সি ভাষায় লিখেছেন। অনেকগুলো ভাষা জানতেন তিনি, ফার্সি ভাষায় এটা রচনা করেছেন। নেক্সট হচ্ছে প্রিসেপ্টস অফ জিজাস, এটাও রামমোহন রায়েরই লেখা। এটা হচ্ছে তোমার ওই 1820 সাল নাগাদ, 1820 সাল নাগাদ রচনা হয়েছে, 1820 সাল নাগাদ এটা রচনা হয়েছে। এটা হচ্ছে তোমার ওই জিজাস মনো, তোমার কি বলবো, তোমার ওয়ান গড, এক ঈশ্বর, তার নিয়ে এটা লিখেছেন। তো আনসার হবে অপশন নাম্বার সি এটা। পরবর্তী প্রশ্ন বলবো, নৌ আধিপত্য বা নেভাল সুপারমেসি প্রতিষ্ঠার জন্য 1505 খ্রিস্টাব্দে ভারতে পাঠানো প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? পর্তুগিজ গভর্নর কে ছিলেন? তোমরা জানো যে 1498 সালে ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে এসেছিলেন কালিকট বন্দরে, এবং ইউরোপীয়দের জলপথ, ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার তিনিই করেছিলেন। তার মানে কোনো ইউরোপীয়, টোটাল হচ্ছে 5 জন ইউরোপীয় ভারতবর্ষে এসেছিল 5টা জলপথে, 5টা ইউরোপীয়, তার মধ্যে পর্তুগিজরা প্রথম ছিল। এবার পর্তুগিজদের শাসন ভারতবর্ষে শুরু হয় আস্তে আস্তে, তারাও হচ্ছে গভর্নর জেনারেল পাঠাতে শুরু করে। তো প্রথম ব্যক্তি কে ছিলেন? প্রথম ব্যক্তি ছিলেন অপশন নাম্বার সি, আলমিডা ছিলেন। কে ছিলেন? ডি আলমেডা। তার একটা নীতি খুব ফেমাস ছিল, নীতিটা হচ্ছে নীলজন নীতি,
জল নীল জল নীতি, ঠিক আছে, নীল জল নীতি খুব ফেমাস ছিল এটা, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে আলবুকার্ক তিনি হচ্ছেন 1510 সালে গোয়া ক্যাপচার করে, গোয়া ক্যাপচার করে নেয়, ঠিক আছে, পর্তুগিজরা দখল করে নেয় গোয়া, ঠিক আছে। তারপরে নিনো ডি কুনা এসে কি করে এই গোয়াটাকে 1530 সালে কোচিন থেকে, রাজধানী কোচিন থেকে কি করে, কোচিন থেকে গোয়াতে নিয়ে যায়, কোচিন থেকে গোয়াতে শিফট করে, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, কোচিন টু গোয়াতে শিফট করে 1530 সালে, কে না নিনোডি কুনহা। আর সুজার সময়, এই যে সুজা, তার সময় একজন হচ্ছে ফ্রান্সিস জেভিয়ার নামক একজন খ্রিস্টান সন্ত ভারতবর্ষে এসেছিল, এগুলো মনে রাখবে ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তী 8 বলছে 2015 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, প্যারিস চুক্তি। এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল একটা, মানে ভুল আছে অপশন, ঠিক আছে, এর লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়ন কমানো, বিশ্ব উষ্ণায়ন কমানো, বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়ন কমানো, এইটা ছিল এই প্যারিস চুক্তি 2015 সালের উদ্দেশ্য। আর কি উদ্দেশ্য ছিল? বলছে যে বিশ্বের গড় টেম্পারেচার 1.5 ডিগ্রি অ্যাভারেজ টেম্পারেচার এটাই থাকবে, এর থেকে বেশি বৃদ্ধি হবে না, মানে এর থেকে বেশি বৃদ্ধি হবে না, সেটা বলছে, এটা রাখতে হবে, এইটা হচ্ছে বৃদ্ধিটা, এটা রাখতে হবে, এর থেকে বেশি যাতে বৃদ্ধি না হয়। এখন বেড়ে বেড়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে গেছে এটা, ঠিক আছে। আচ্ছা এটা ছিল উদ্দেশ্য। এই রকমই হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর ওপরে ভিত্তি করে একটা খুব আর কি ইম্পর্টেন্ট সম্মেলন ছিল, সম্মেলনটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল। নাম জানো? কিয়োটো প্রোটোকল। এভারগ্রিন কোশ্চেন, এভারগ্রিন, আজীবন আসবে প্রোটোকল, প্রত্যেকটা পরীক্ষাতে আসবে। এই কিয়োটো প্রোটোকল 1997 সালে স্বাক্ষরিত হয়, 1997-তে। কার্যকরী হয়েছিল হচ্ছে 2005 সালে কার্যকরিত হয়েছিল। কত সালে কার্যকরী হয়? 2005 সালে। কোথায় কিয়োটো? কিয়োটো হচ্ছে জাপানে অবস্থান করছে একটা শহর, সেখানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে বলে বিশ্বের দেশগুলো এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল। কিয়োটো প্রোটোকল 1997 কার্যকরী হয় 2005 সালে, জাপানে অবস্থান করছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। পরেরটা বলছে যে একটা ইনস্টিটিউটের নাম বলছে, বলছে মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ তোমার টেকনোলজি, এটা হচ্ছে তার শর্ট ফর্ম। এটা কোথায় অবস্থান করছে? এইটা অবস্থান করছে হচ্ছে তোমার প্রয়াগরাজে। কোথায়? প্রয়াগরাজ, বর্তমান হচ্ছে প্রয়াগরাজ, প্রয়াগরাজ যেটাকে এলাহাবাদ, প্রয়াগরাজ একই ব্যাপার, প্রয়াগরাজে রয়েছে। উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বিমানের ওপর বজ্রপাতের যেই প্রভাব সেটা নিয়ে তারা গবেষণা করে। মানে যখন তুমি হচ্ছে বিমান যাচ্ছে আকাশ দিয়ে, তখন হচ্ছে যদি বজ্রপাত হয়, সেই বজ্রপাতের যে এফেক্ট বিমানের উপরে পড়বে বা বিমান চালকের উপরে পড়বে, তখন সে কিভাবে কি করতে পারবে, কিভাবে না করতে, সেটা নিয়ে হচ্ছে তোমার গবেষণা করা হয় এই ইনস্টিটিউটে। রয়েছে কোথায়? প্রয়াগরাজে রয়েছে। নাম কি এটার? নাম হচ্ছে মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা তার উদ্দেশ্য, ঠিক আছে, বজ্রপাত নিয়ে আলোচনা করে, এই আর কি ব্যাপার। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর কোশ্চেন বলছে, একেবারে তোমার হচ্ছে পাতি প্রশ্ন এই কোশ্চেনটা সোজা কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, আমি বহুবার পড়িয়েছি এবং পড়ানোর সময় বারবার বলি যে এই ধরনের প্রশ্ন পড়ে যাবে, এগুলো পরীক্ষা কিন্তু আসবে। কোশ্চেনটা শুরু হচ্ছে এখান থেকে, এই জায়গা থেকে শুরু হচ্ছে। কি বলছে কোশ্চেনটা? প্রশ্নটা বলছে প্রথম প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন, যেটাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বলতে পারো, এটাকেই বাংলায় বলা হয় মানব উন্নয়ন প্রতিবেদন। এইটা প্রথম পাবলিশ হয়েছিল কত সালে? কত সালে পাবলিশ হয়েছিল এটা? এটা পাবলিশ হয়েছিল 1990 সালে। তোমার এটা রিপোর্টটা আসতে শুরু, প্রত্যেক বছর আসে, প্রতি বছর আসে। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা রিপোর্ট, এটা 3টে বিষয়ের উপরে ভিত্তি করে আসে। 3টে বিষয় কি? সবার প্রথমে কোন দেশের এডুকেশন লেভেল কেমন, এডুকেশন খুব গুরুত্বপূর্ণ, এডুকেশন স্কুলিং কেমন হচ্ছে, স্কুল শিক্ষা কেমন, শিক্ষা ব্যবস্থা কেমন সেই দেশের, সেটাকে মেজার করবে। তারপর হচ্ছে সেই দেশের হেলথ কেমন, হেলথ সিস্টেম ভালো করে দেখবে, ঠিক আছে, হেলথ সিস্টেমটা। এবং 3 নম্বর আছে লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড দেখবে, ঠিক আছে, লিভিং স্ট্যান্ডার্ড দেখবে, খুব গুরুত্বপূর্ণ। এই 3টে বিষয়ের উপরে ভিত্তি করে একটা রিপোর্ট পেশ করা হয় এবং নাম্বারিং করা হয়, নাম্বার দিয়ে যে যত পয়েন্ট পায় সে পয়েন্টের উপরে ইন্ডেক্সের উপরে 1 2 3 4 করে সাজানো থাকে। প্রত্যেক বছর এটা আসে, আর এটা 1990 সালে প্রথম এসেছিল। এবং তোমাদের জেনে ভালো লাগবে যে এটা পাবলিশ করেছিল সবার প্রথম 1990 সালে ভারতীয় একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অমর্ত্য সেন, অমর্ত্য সেন। তিনি ছিলেন
ছিলেন এই রিপোর্টটা পাবলিশ করার ক্ষেত্রে? অমর্ত্য সেন ছিলেন, এবং অমর্ত্য সেনের সাথে আরো একজন ছিলেন, তার নাম হচ্ছে আহ মকবুল হক। কি নাম? মকবুল মকবুল হক। ঠিক আছে, মকবুল হক। তো দেখেই বোঝা যাচ্ছে তিনি পাকিস্তানের, অমর্ত্য সেন হচ্ছে ভারতবর্ষে। তো পাকিস্তানি ইকোনমিস্ট এবং ভারতীয় ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, তারা দুজনে মিলে 1990 সালে এটা করেছে। সব বুঝলাম। লাস্ট কোয়েশ্চেন, এটা পাবলিশ করে কোন সংস্থা? পরীক্ষায় আসবে। এটা পাবলিশ করে প্রত্যেক বছর, এটাকে তোমার পাবলিশ করে একটাই সংস্থার নাম হচ্ছে ইউএন ইউএনডিপি। ইউএনডিপি পাবলিশ করে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্থাপনা সাল হচ্ছে তোমার 1965। রিপোর্টটা কিন্তু 1990-তে এসছে, কিন্তু সংস্থাটা 1965-তে স্থাপিত হয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহরে রয়েছে। নিউ ইয়র্ক শহরে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যাব। বলছে এনডিআরএফ, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের না জানি কতবার পড়িয়েছি, বহুবার পড়িয়েছি। বলছে এনডিআরএফ যেটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ঠিক আছে? তো এই রেসপন্স ফোর্স যেটা, এটা কত সালে স্থাপিত হয়েছে? বলছে 2005 সালে। কত সালে? 2005 সালে। বলছে 2005 সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে, আচ্ছা আইনের অধীনে 2006 সালে স্থাপিত হয়েছে, 6 সাল। তাহলে এনডিআরএফ অ্যাক্ট, এই একটা এসছে 2005 সালে, আর স্থাপিত হয়েছে 2006 সালে। 2006 সালে এনডিআরএফ। এরা কি করে? এরা করে ভাই, যে ডিজাস্টারগুলো হয় বা প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, তার আগে তার পরে এই যে মেজারমেন্টগুলো, মানে এই যে তোমার হচ্ছে মানুষকে উদ্ধার করা, উদ্ধার কার্য চালানো, মানুষকে তোমার হচ্ছে সেখানে হচ্ছে তোমার আগে থেকে, দুর্যোগের আগে থেকে তাদেরকে সতর্ক করানো, এক জায়গা থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া, এগুলো সমস্ত কাজ হচ্ছে এদের দায়িত্ব। এনডিআরএফ অ্যাক্ট 2005 সালে পাশ হয়েছে, সেই অনুযায়ী তো এনডিআরএফ 2006 সালে স্থাপিত হয়েছে। নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এই সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। এবার সব সময় আমি তোমাদের বলে থাকি যে যে কোনো জিনিস পড়বে, সরকারি জিনিস, সাথে মন্ত্রণালয়ের নাম মনে রাখবে। এর মিনিস্ট্রিটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। কে রয়েছে এখন বর্তমানে? অমিত শাহ রয়েছে, তো তার আন্ডারে রয়েছে এনডিআরএফ। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন বলছে গোন্ড, এটা একটা ট্রাইবাল বা উপজাতি। এই উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসতি স্থাপন করে রয়েছে? মানে গোন্ডদের কোথায় দেখতে পাবো আমরা? কোন রাজ্যে গেলে গোন্ড উপজাতি দেখতে পারবো? দেখো, গোন্ড উপজাতি দেখতে পারবো হচ্ছে ভারতবর্ষের ছত্তিশগড়, সাথে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র সংলগ্ন এলাকা। মহারাষ্ট্র এমএইচ লিখলাম, এবং হচ্ছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এবং হচ্ছে তোমার আরেকটা জায়গা লিখতে পারো, সেটা হচ্ছে তোমার ছত্তিশগড় লিখেছি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা। মেনলি হচ্ছে এই দুটো জায়গা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে হচ্ছে গোন্ড সম্প্রদায় দেখা যায়। পরীক্ষা জিজ্ঞাসা করবে গোন্ডদের ভাষা কি? গোন্ডদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে গন্ডি। গন্ডি ভাষা বা গন্ডি ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেকটা সিমিলার দ্রাবিড় ল্যাঙ্গুয়েজের সাথে। দ্রাবিড় দ্রাবিড় ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে সম্পর্কিত। দ্রাবিড় ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি বলতো? মালয়ালম, তেলুগু ভাষা, কন্নড় ভাষা, এই যে ভাষাগুলো সাউথ ইন্ডিয়ান ভাষাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত। আর গোন্ডরাও হচ্ছে দ্রাবিড় ভাষা বংশেরই অন্তর্গত, গোন্ড। আর ভারতের সব থেকে বড়, বেশি মাত্রায় কোন উপজাতি দেখা যায়? সেটা হচ্ছে ভিল, সব থেকে বেশি রয়েছে। ভিল উপজাতি সব থেকে বেশি রয়েছে, যারা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে তোমার গুজরাট, দেন হচ্ছে রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে হচ্ছে ভিল দেখা যায় প্রচুর পরিমাণে। আরো কিছু উপজাতির নাম বলছি, তুমি মনে রাখো। টোডা উপজাতি, টোডা। টোডা দেখা যায় নীলগিরি অঞ্চলে। নীলগিরি, নীলগিরি মানে হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, ওই অঞ্চলে টোডা। আরেকটা হচ্ছে টোটো উপজাতি। টোটো টোটো উপজাতি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়, আলিপুরদুয়ার জেলায় দেখা যায় হচ্ছে তোমার টোটো উপজাতি। ঠিক আছে, এটা হচ্ছে বিলুপ্তপ্রায় উপজাতি হচ্ছে তোমার টোটো উপজাতি। আচ্ছা, সেন্টিনেলিজরা হচ্ছে তোমার আন্দামান নিকোবর ওই অঞ্চলে থাকে, সেন্টিনেলিজ। এগুলো সব গুরুত্বপূর্ণ কিছু। শম্পেন রয়েছে ওই অঞ্চলে। তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এইচডব্লিউর কোয়েশ্চেন, অবশ্যই আনসার করার চেষ্টা করবে। চেঞ্চু উপজাতি কোথায় পাওয়া যায়? চেঞ্চু উপজাতি কোথায় পাওয়া যায়? চেঞ্চু উপজাতির কোথায় পাওয়া যায় এটা বলবে তোমরা কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট করে জানাবে চেঞ্চু উপজাতি ভারতবর্ষের কোন রাজ্যে পাওয়া যায়। চলো তারপরে নেক্সট 13 নম্বর বলছে যে
কি বলছে, নিচের কোন আঞ্চলিক চলচ্চিত্র শিল্পটি চেন্নাই ভিত্তিক এবং তামিল ভাষায় চলচ্চিত্র? মানে হচ্ছে আমরা সিনেমা তো প্রত্যেকেই দেখে থাকি, সিনেমা দেখি, তো সিনেমায় হচ্ছে এক একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা আলাদা আলাদা নাম দিয়েছে। যেমন হচ্ছে তোমার বলিউড বলা হয়, হিন্দি চলচ্চিত্র মুম্বাইতে রয়েছে, মুম্বাইতে, তো হিন্দি চলচ্চিত্রকে বলাই আমরা বলিউড, ঠিক আছে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করেছে কি চেন্নাই ভিত্তিক কোনটা, চেন্নাই ভিত্তিক হচ্ছে কোনটা হবে, চেন্নাই ভিত্তিক হবে তোমার কলিউড, কলিউডকে বলা হয় হচ্ছে তোমার চেন্নাই ভিত্তিক। টলিউড এটা দুটোকে বলে, একটা হচ্ছে তেলুগু ভাষা, তেলুগু অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, আরেকটা হচ্ছে তোমার বেঙ্গলি ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। যদি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি উঠেই গেছে, উঠে দেওয়াই ভালো, আর তো কিছু নেই, সব পলিটিক্সে চলে যাচ্ছে বেঙ্গলি ইন্ডাস্ট্রি। তো বেঙ্গলি এবং তেলুগুকে বলা হয় হচ্ছে তোমার টলিউড, এবং আরেকটা থাকলো মলিউড, মলিউড হচ্ছে মালয়ালম ভাষা যেটা কেরালাতে, কেরালার হচ্ছে মালয়ালম ভাষার যেটা হচ্ছে তোমার সিনেমা, সেটাকে মলিউড বলা হয়। ও আর উত্তর জিজ্ঞাসা করেছে চেন্নাই ভিত্তিক বা তামিলনাড়ুর, এটা হচ্ছে তোমার কলিউড। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ তামিলনাড়ুতে, তামিল ভাষা, তামিল। ঠিক আছে, বেশ বুঝে গেছি, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন, ভালো প্রশ্ন। কি বলেছে, ইতিহাসের প্রশ্ন বলছে গান্ধর্ব বেদ, এই বেদটা হচ্ছে, এটা একটা উপবেদ, এই উপবেদটা কোন বেদে? দেখো আমাদের 4টে বেদ আমরা প্রত্যেকে জানি, তো 4টে বেদের মধ্যে 4টে উপবেদ রয়েছে, প্রতিটা বেদের একটা করে আলাদা আলাদা উপবেদ রয়েছে। তো বলছে এই যে ভাই গান্ধর্ব উপবেদ, এটা কোন বেদের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সাম বেদের সাথে সম্পর্কিত। আর এটা হচ্ছে সাম মানে সং বা সঙ্গীত, তো প্রাচীন সঙ্গীত বা সং রিলেটেড বেদ হচ্ছে তোমার সামবেদ। আর প্রাচীনতম বেদ তো আমরা জানি ঋগ্বেদ হচ্ছে তোমার প্রাচীনতম বেদ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন 15 নম্বর বলছে তামিল ভাষার পর, তামিল ভাষার পর 2005 সালে নিম্নলিখিত কোন ভাষাটাকে, কোন ভাষাটাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার? প্রশ্নের লেভেলটা দেখো, আমাদের আইডিয়াই থাকবে না এই ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ এই ধরনের প্রশ্ন আমরা অনেকেই পড়বো না, কিন্তু আমি কোর্সে পড়াই, আমি যথেষ্ট যত্ন নিয়ে এই জায়গাগুলো পড়াই কোর্সে, স্ট্যাটিক জিকেতে খুব গুরুত্বপূর্ণ। দেখো চলে এসছে ভাই আমার প্রশ্ন, এটা 2005 সালে ইউজি মানে রেল জিজ্ঞাসা করেছে, আরআরবি জিজ্ঞাসা করেছে এনটিপিসিতে। তো আমরা জেনে রাখি এখান থেকে কি জিজ্ঞাসা করছে, ধ্রুপদী ভাষা। হ্যাঁ, ধ্রুপদী মানে হচ্ছে শাস্ত্রীয়, মানে ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল ডান্স আছে, ক্লাসিক্যাল মিউজিক আছে, ক্লাসিক্যাল ভাষাও আছে। তো ক্লাসিক্যাল ভাষা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 11টি আছে বর্তমানে, সরকার বলছে 11টা ভাষা রয়েছে বর্তমানে ক্লাসিক্যাল। সবার প্রথমে তামিল ভাষা রয়েছে, তামিল হচ্ছে সবার প্রথমে ক্লাসিক্যাল পুরনো ভাষা, তামিল ভাষা 2004 সাল থেকে চলে আসছে এটা। তারপরে তোমার সংস্কৃত ভাষা, সংস্কৃত, সংস্কৃত ভাষা হচ্ছে 2005 সালে ঘোষণা করা হয়েছে সংস্কৃতকে একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পরপর লিখতে থাকো, মালয়ালম ভাষা, মালয়ালম, মালয়ালম এটা হচ্ছে তোমার কেরালার মালয়ালম ভাষা। তারপর হচ্ছে কন্নড় ভাষা, কর্ণাটকের কন্নড় ভাষা, ঠিক আছে, কন্নড় ভাষা। তারপর হচ্ছে তেলুগু ভাষা, তেলুগু ভাষা, তেলুগু ভাষা। দেন হচ্ছে তোমার তেলুগুর পরে মনে রাখবে ওড়িয়া ভাষা, ওড়িয়া, ওড়িয়া ভাষা, ঠিক আছে, ওড়িয়া ভাষা, ওড়িয়া ভাষা বা হচ্ছে ওড়িশি, ঠিক আছে। এই 6টা আগে ছিল, 2024 সালে এসে কি করে 5টা নতুন যোগ হয়, 2024 সালে 5টা ভাষা নতুন যোগ হয়, এইটা তোমাকে মনে রাখতেই হবে। 5টা ভাষা কি কি, 5টা ভাষার মধ্যে সবার প্রথমে মনে রাখবে ভাই, সবার প্রথমে মনে রাখো, আমি লেটার ওয়াইজ লেখাই, হ্যাঁ, সবার প্রথমে হচ্ছে তোমার আসামিজ, আসামিজ খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসামির সাথেই হচ্ছে তোমার বেঙ্গলি ভাষা। আমাদের বাংলা ভাষা হচ্ছে একটা ক্লাসিক্যাল ভাষা, তার মানে বাংলা ভাষাকে ছোট করে নিলে চলবে না, ঠিক আছে। বাংলার একটা রেপুটেশন রয়েছে, হ্যাঁ, বাংলা হচ্ছে ক্লাসিক্যাল ভাষা, ওই 11টার মধ্যে একটা বাংলা ভাষা, পুরনো ইতিহাস আছে বাংলা ভাষার। তারপরে লিখতে থাকো মারাঠি, মারাঠি ভাষা, মারাঠি ভাষা, মৈথিলি ভাষা, মৈথিলি ভাষা, এবং তোমার হচ্ছে আরেকটা লাস্ট 11 নম্বর, সেটা হচ্ছে তোমার প্রাকৃত, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা। এই 11টা ভাষা এখনই মুখস্থ করে নেওয়া সব থেকে ভালো। সব থেকে প্রাচীনতম হচ্ছে তামিল ভাষা, তারপরে হচ্ছে সংস্কৃত ভাষা, বাংলা, আসামি, মারাঠি, মৈথিলি, প্রাকৃত, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার 2024 সালে ঘোষণা করা হয়েছে। আর এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষা বলা হয়। এর সাথে শিডিউল ল্যাঙ্গুয়েজের সাথে গোলালে কিন্তু চলবে না। শিডিউল ল্যাঙ্গুয়েজ বা তপশিলি ভাষা আলাদা, সেটা সংবিধানের 8তম তপশিলের মধ্যে রয়েছে, 22টা রয়েছে, 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে,
8তম তপশিলের মধ্যে, ওগুলো আলাদা, ওটা কনস্টিটিউশনের ভাষা। আর এগুলো রেসপেক্ট বা হচ্ছে এদের পুরনো ইতিহাস রয়েছে, সেই জন্য এগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, ঠিক আছে। আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে বলা হয়, সার্টিফিকেট কে দেয়? এটা সার্টিফিকেট দেয়া হয় হচ্ছে তোমার হোম মিনিস্ট্রি নয়, আগে হোম মিনিস্ট্রি ছিল, এখন হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ কালচার। মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার, এরা হচ্ছে এটা ঘোষণা করে থাকে। আর মিনিস্ট্রি অফ কালচারের মধ্যে একটা ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটটাকে বলা হয় সাহিত্য সাহিত্য একাডেমি। দিল্লিতে রয়েছে এই সাহিত্য একাডেমি, এটা হচ্ছে ইনস্টিটিউট। আর মিনিস্ট্রির নাম বলবে মিনিস্ট্রি অফ কালচার। এই মিনিস্ট্রি অফ কালচার, সাহিত্য একাডেমি, এরা হচ্ছে তোমার এই ভাষাগুলোকে ঘোষণা করে থাকে। সাহিত্য একাডেমি ঘোষণা করে কোনটা ক্লাসিক্যাল ডান্স হবে, কোনটা ক্লাসিক্যাল মিউজিক হবে, সব হচ্ছে সাহিত্য একাডেমির মধ্যে রয়েছে, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে পড়ে এটা। 11টা রয়েছে ভাষা। কোশ্চেনে চলে আসি, 2005 সালে কোনটা রয়েছে? দেখে দেখে টুকলি করে দাও, সংস্কৃত ভাষা, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এখান থেকে যাই প্রশ্ন আসুক ভবিষ্যতে আর আটকাবে না। এর জন্যই বলি যে আমার ক্লাস অবশ্যই দেখবে, কারণ আমি এমসিকিউ আর উত্তর পড়াই না, এখানে ডিটেল থাকে, ডেপথ থাকে। এখানে একটা ক্লাস, আমার একটা ক্লাস, একটা অ্যানালিসিস অন্য ক্লাসের 10টার সমান, 10টার সমান। 10টা কোয়েশ্চেন, 10টা ক্লাসের মধ্যে যা ইনফরমেশন দেয় আমি একটা ক্লাসের মধ্যে তা দিয়ে থাকি, ঠিক আছে। ওই জন্য বলি এগুলো মনে রাখবে, কারণ আগামী এক্সামে তো এটা নাও আসতে পারে, অন্য আসতে পারে। বলে দিতে হলে বাংলা ভাষা হচ্ছে কবে হয়েছে? 2024 হয়েছে। তা বলে দিতে পারে যে এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এগুলো কে দিয়ে থাকে? মিনিস্টার অফ কালচার দিয়ে থাকে। ইনস্টিটিউটের নাম বলো, সাহিত্য একাডেমি ইনস্টিটিউট, ঠিক আছে। এই চলো পরবর্তী প্রশ্ন যাব আমরা, 16 নম্বর কোশ্চেনে দেখবো। দেখো কোশ্চেন কি বলেছে, ওই কোশ্চেনের ভাষাটা একটু আলাদা, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। বলছে যে ভারতের সংস্কৃত ভাষাকে কত সালে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? 2005 সালে। চলো হাঁটাও, তারপরে পরবর্তী প্রশ্ন যাব। পট্টডক্কল, এই পট্টডক্কল একটা বিখ্যাত মন্দির রয়েছে, মন্দিরটার নাম হচ্ছে বিরূপাক্ষ মন্দির। এই বিরূপাক্ষ মন্দিরটা কর্ণাটকে পড়ে, কর্ণাটকে পড়ে, ঠিক আছে। এটা 8ম শতাব্দী থেকে আসছে, 8ম শতাব্দীতে বানানো হয়েছে। 8ম শতাব্দী মানে আজ থেকে প্রায় 1200 থেকে 1300 বছর পুরনো। ব্রিটিশদের আসার ব্রিটিশ ছেড়ে দাও ভাই, মুঘল ছেড়ে দাও, পর্তুগিজ ছেড়ে দাও ভাই, সুলতান, ভারতে মুসলিম শাসনেরও অনেক আগে, 400 বছর আগে, মুসলিম শাসনের 400 বছর আগে এই মন্দিরটা এখানে ছিল। সেটা কোথায় আছে? এই মন্দিরটা এখনো আছে কর্ণাটকে, কর্ণাটকের পট্টাডক্কল। এই মন্দিরটা কারা বানিয়েছে? এই মন্দিরটা হচ্ছে তোমার চালুক্য বানিয়েছে, চালুক্যরা বানিয়েছে, ঠিক আছে। কারা বানিয়েছে? চালুক্যরা বানিয়েছে। কে বানিয়েছে এবার জিজ্ঞাসা করবে, চালুক্যদের মধ্যে কে বানিয়েছে এটা? চালুক্যের মধ্যে একজন রানী আছে, রানীর নাম হচ্ছে লোক মহাদেবী। এই লোক মহাদেবী, ইনি হচ্ছেন কুইন লোক মহাদেবী বা রানী লোক মহাদেবী, তিনি বানিয়েছেন। তার হাজবেন্ডের নাম হচ্ছে, যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে বিক্রমাদিত্য। নাম অবশ্যই শুনেছ, বিক্রমাদিত্য। যদি চালুক্যরাজ দ্বিতীয়, এই যে বিক্রমাদিত্য 2, দ্বিতীয় বিক্রমাদিত্য, তার ওয়াইফ হচ্ছে, অনেকগুলো ওয়াইফের মধ্যে সব থেকে যে প্রধান ছিলেন তার নাম হচ্ছে লোক মহাদেবী। তিনি বানিয়েছেন এই পট্টাডক্কল কর্ণাটকে বিরূপাক্ষ মন্দির চালুক্যদের দ্বারা। যদি বিক্রমাদিত্যের নাম না শুনে থাকো তাহলে ভাই তুমি হিস্ট্রিতে এখনো অনেক কাঁচা আছো, হিস্ট্রি তোমার আরো পড়া বাকি আছে, ভালো করে পড়বে এগুলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলবে, পট্টাডক্কল এইটা হচ্ছে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। পরবর্তী এই যে দেখো, এইটা হচ্ছে তোমার বিরূপাক্ষ মন্দির। আর্কিটেকচার দেখো বিরূপাক্ষ মন্দিরের, 8ম শতাব্দীতে, 8th সেঞ্চুরিতে এই ধরনের আর্কিটেকচার, পাহাড় কেটে, পাথর কেটে এইভাবে করে বানানো হয়েছিল। তাহলে সেই সময় ভারতের আর্কিটেকচার কতটা উন্নত ছিল সেভাবে ভেবে দেখো তো, হ্যাঁ। তো এই হচ্ছে পট্টডকলের মন্দির, একবার দেখতে থাকো, কর্ণাটকে রয়েছে, কোনো সময় যদি যাও অবশ্যই ভিজিট করো। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন যাব। পরবর্তী প্রশ্ন, এটা তো তোমাদের জোনে পড়ে গেছে, তো বহু পুরনো কোয়েশ্চেন, আমার অনেকবার পড়িয়েছি। ওরলি চিত্রকলা, চিত্রকলা রিলেটেড একটা ক্লাস আমি অবশ্যই করেছি, পুরো এই চ্যানেলেই পেয়ে যাবে। পুরোপুরি ভারতবর্ষের যত চিত্রকলা রয়েছে, সারা ভারতবর্ষে কোন রাজ্যে কি আগডুম বাগডুম সব করিয়েছি, থিওরি প্লাস এমসিকিউ। এবং এই সেই এমসিকিউ আমার নিজের বানানো এমসিকিউ না, পরীক্ষায় আসা এমসিকিউ, সেগুলো করিয়েছি, অবশ্যই দেখো, তাহলে এই কোয়েশ্চেনগুলো মুয়া হয়ে যাবে। তো বলছে ওরলি চিত্রকলার মধ্যে কোনটা সব থেকে ইউনিক এবং হচ্ছে একটা আলাদা রকমের বৈশিষ্ট্যটা ভালো করে ছবিটা দেখো তো ভাই, আগে ছবিটা দেখো, লাল
তোমার থাকবে, তার উপরে এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, দেখো কেমন, দেখো ত্রিভুজ, তারপর সার্কেল, তার মানে এর বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। ওরলি চিত্রকলা হচ্ছে জ্যামিতিক স্ট্রাকচার দেখা যায় এখানে, জ্যামিতিক নকশা ও সাদা রঞ্জকও দেখা যায় এটার মধ্যে, ওরলি চিত্রকলার মধ্যে। আর ওরলি চিত্রকলা হচ্ছে মহারাষ্ট্রে খুব বিখ্যাত, মহারাষ্ট্রের ওরলি চিত্রকলা, ঠিক আছে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন ঐতিহ্যবাহী লোকনাট্য রূপটি মহারাষ্ট্রে বিখ্যাত? আরেকটা মহারাষ্ট্র থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু এখানে ফোক ডান্সের কথা বলেছে। ফোক ডান্স, লোকনাট্য কোনটা কোনটা হচ্ছে বিখ্যাত? দেখো যক্ষগান, এটা হচ্ছে কর্ণাটকে বিখ্যাত, ইয়াক্ষ গান যেটা, কর্ণাটকের। নটাঙ্কি, এই নটাঙ্কি হচ্ছে তোমার উত্তরপ্রদেশের নটাঙ্কি। ভাওয়াই গুজরাটের খুব বিখ্যাত, ভাওয়াই গুজরাট। তাহলে পড়ে থাকে একটাই অপশন, তামাশা। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট হচ্ছে তামাশা। তামাশা ছাড়াও আরো বেশ কিছু কয়েকটা রয়েছে, সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে। কি তামাশা ছাড়াও লিখবে তুমি কলি, কলি একটা উপজাতীয় একটা ডান্সও, ঠিক আছে। কলির পরে লিখতে পারো ভাই লাবণী, না বললে হবে, লাবণী ডান্স খুব বিখ্যাত, লাবণী, কলি, তামাশা, ঠিক আছে। লাবণী, কলি, তামাশা, ঠিক আছে, এই কটাই আপাতত। হ্যাঁ ঠিক আছে, এই তিনটেই থাকুক। পরবর্তী কোশ্চেন যাব, 20 নাম্বার কোশ্চেন বলছে আইআরডিপি। আইআরডিপি এটা একটা গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। এই উন্নয়ন কর্মসূচি, এটার পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি আই ফর ইন্টিগ্রেটেড, আর ফর রুরাল, ডি দিয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকীতে নেওয়া হয়েছিল? কোন পঞ্চবার্ষিকীতে নেওয়া হয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের লেভেলটা দেখে একবার, পঞ্চবার্ষিকীতে আমি এগুলো করিয়েছি কোর্সে, প্রচুর ভালোভাবে ডিটেলটা করিয়েছি। তো আইআরডিপি এটা নেওয়া হয়েছিল তোমার 19, ভালো করে দেখো, 1978 থেকে 1979 মধ্যে, ঠিক আছে। কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল, চালু করা হয়েছিল 1980 সালে। 1980 সালে এটা করা হয়েছিল, 1980 সাল। তাহলে 1980 সালে হচ্ছে তোমার সিক্সথ, কোথায় গেল, এই যে সিক্স 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান 80 থেকে 85, 5 ইয়ার প্ল্যান 80 থেকে 85, এটা ইন্দিরা গান্ধীর সময় নেওয়া হয়েছিল রুরাল ডেভেলপমেন্টের জন্য, আইআরডিপি, ঠিক আছে, মনে থাকবে, ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, কি বলছে? বলছে অর্থায়নের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকার নিচের কোন খাতটিকে অবকাঠামো হিসেবে শ্রেণীবদ্ধ করেছে? অবকাঠামো মানে কি? অবকাঠামো মানে হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে করেছে, সেটা অপশন নাম্বার সি, গুদামজাতকরণ, ঠিক আছে, ওয়্যার হাউজিং, ঠিক আছে। নেক্সট 22 নম্বর বলছে গ্রামীণ শিক্ষার ওপর সব থেকে দুর্বল অবকাঠামো সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব। এই কোশ্চেনগুলো না ডাইরেক্ট কোশ্চেন নয়, এই প্রশ্নগুলো হচ্ছে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, এগুলো রেলে জিজ্ঞাসা করেছে। তো এগুলো তো আবার আসতে পারে না, সেই জন্য তো আবার পড়তে আমাকে বারে বারে পড়তে হবে, না হলে জানবো কি করে, পড়বো কি করে? এই প্রশ্নগুলি পরীক্ষার হলে আবার কঠিন লাগবে। তো সেই জন্য বলছি ভালো করে ক্লাসগুলো দেখবে, ফলো করবে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, কিন্তু এর আগে 1 নম্বর ক্লাস অলরেডি করিয়েছি, না দেখলে অবশ্যই দেখবে, ঠিক আছে। তো আসি, বলছে যে গ্রামের শিক্ষার ক্ষেত্রে সব থেকে যে দুর্বল জায়গাটা, সেটা হচ্ছে অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের উচ্চ অনুপস্থিতি। শিক্ষার্থীদের উচ্চ অনুপস্থিতি, এখানে যাই না, অনুপস্থিতি, ঠিক আছে, উচ্চ অনুপস্থিতি, মাথায় থাকবে। আচ্ছা দেখো, ভালো করে বুঝবে, এই যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের গ্রামে গঞ্জে বিশেষ করে, বা হচ্ছে তোমার শহরাঞ্চলে বিশেষ করে দরিদ্র পরিবারের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তাদের অ্যাটেন্ডেন্স আরো বাড়ানোর জন্য দুটো স্কিম কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে। সেটা হচ্ছে, দুটো স্কিমের মধ্যে একটা স্কিম হচ্ছে একদম তুমি যেটা মনে মনে ভাবছো সেটাই, সেটা হচ্ছে একটা মিড ডে মিল স্কিম, ঠিক আছে। মিড ডে মিল স্কিম এইটা এসেছিল 1995 সালে আনা হয়েছিল মিড ডে মিল স্কিম। তোমার হচ্ছে কি, যাতে একবেলার জন্য খাবার দেয়া হয় বাচ্চাদের, ঠিক আছে, পুষ্টি খাবার দেয়া হয় 1 বছর, মানে একবেলা দিনের মধ্যে, 1995 সালে এসেছিল। আর এটা হচ্ছে তোমার সবার প্রথমে ফার্স্ট স্টেট ইমপ্লিমেন্ট করেছিল, প্রথম রাজ্য হিসাবে, তার নাম হচ্ছে তামিলনাড়ু রাজ্য, হচ্ছে প্রথম মিড ডে মিল স্কিম এনেছিল। আর এটা হচ্ছে বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ হচ্ছে বর্তমান নেম। এরপরে আরেকটা পড়বো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি আছে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে অনেক কটা পয়েন্ট পড়তে হবে, অনেক কটা পয়েন্ট। সবার প্রথম পয়েন্ট হচ্ছে সাল বলো, 2001 সালে কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী
অটল বিহারী বাজপেয়ী তিনি এনেছিলেন, বাজপেয়ী তিনি হচ্ছেন এটাকে চালু করেছিলেন। এটাকে বলা হয় রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন এটাকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্গত করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটের কোন নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 21 এ, 21 এর মধ্যে রাখা হয়েছে এবং বলা হচ্ছে 6 থেকে 14 বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে হচ্ছে তোমার তোমার যে এই ক্লাস 8 পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন এটা ফ্রি দেবে সরকার, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযান। তো এখন হচ্ছে এটার বর্তমান নাম কি বলতো? এটার বর্তমান নাম হচ্ছে সমগ্র শিক্ষা। কি নাম এখন? সমগ্র, সমগ্র শিক্ষা, সমগ্র শিক্ষা নাম দেওয়া হয়েছে। আর এটা ট্যাগলাইন রয়েছে, ট্যাগলাইন মানে হচ্ছে তোমার এটার একটা তোমার কি বলবো, একটা ট্যাগলাইন রয়েছে, সেটাকে বলা হয়, মূল মন্ত্র রয়েছে, মন্ত্র হচ্ছে সব পরে, সব পরে, সব বরে, সব বরে। বরে মানে হচ্ছে আগে, আগে বাড়ে, ঠিক আছে? হিন্দিতে বলে না বারে, আগে বাড়ো, সেই আগে বাড়ে মানে হচ্ছে ভবিষ্যতে উন্নত কিছু করে, এগুলোই, ঠিক আছে? আচ্ছা, এজ বলে দিয়েছে, এখানে হচ্ছে তোমার 6 থেকে 14। আর এখানে কারা পাবে? এরা পাবে হচ্ছে ফার্স্ট থেকে ক্লাস 8 পর্যন্ত যারা যারা রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রী এই মিড ডে মিল স্কিম পাবে। তো মিড ডে মিল স্কিম এবং হচ্ছে সর্বশিক্ষা অভিযান ভালো করে পড়বে, শুনবে, বুঝবে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ এইগুলো, ঠিক আছে? বেশ, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখছে, গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে না, কে গ্যাস উৎপাদন করে না? এইটা একটা সোজা প্রশ্ন এসেছিল। তো সোজা প্রশ্ন, এটা জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে তোমার গ্রিন এনার্জির মধ্যে পড়ে। তো এটা হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্ট, মানে কার্বন ডাইঅক্সাইড, তারপর ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, সিএফসি তো ক্লোরোফ্লুরোকার্বন, তারপর হচ্ছে তোমাকে কার্বন মনোক্সাইড, এগুলো উৎপাদন করে না, বাকিগুলো করে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে করে। তো সরকারের চিন্তা ভাবনা হচ্ছে 2070 সালের মধ্যে ভারতকে জিরো কার্বন এমিশন করবে। তার মানে হচ্ছে সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জির উপরে নজর দিচ্ছে, ঠিক আছে? চলো 23, এবার 24 নম্বর বলছে 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির লক্ষ্য কি ছিল? এই তো জাস্ট করে আসলাম, কি চুক্তি ছিল? বৈষয়িক তাপমাত্রা বৃদ্ধি সীমিত করা, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে সীমিত করা, মানে গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোল করা, এটা ছিল 2015 প্যারিস চুক্তির মূল উদ্দেশ্য বা লক্ষ্য, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন অনুশীলনটি টেকসই কৃষিকে উৎসাহিত করে? টেকসই কৃষি মানে হচ্ছে তোমার এমন এগ্রিকালচার যেই এগ্রিকালচার উৎপাদনও বাড়বে, পরিবেশেরও ক্ষতি করবে না, যেটাকে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার বলবো। সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই এগ্রিকালচার, সেইটা কোনটা? সেটা হচ্ছে তোমার ঝুম চাষ কি হবে? একেবারেই নয়। রাসায়নিক কীটনাশকের ব্যবহার, এক ফসলি চাষ, নাকি শস্য পর্যায়ক্রম জৈব কৃষি? ভাই জৈব কৃষি, অবশ্যই জৈব কৃষি বা শস্য পর্যায়ক্রম। আর জৈব কৃষি হয়েছে প্রথম স্টেট, সেটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে তোমার হচ্ছে জৈব কৃষি করে হচ্ছে সেটা তোমার সিকিম করে। সিকিমে হচ্ছে তোমার জৈব কৃষি প্রথম চালু করেছে, ঠিক আছে? তো এই ছিল কোয়েশ্চেন আজকের মতন। তো আজকের মতন এতগুলো প্রশ্ন ছিল, যতটা পারলাম আমি অ্যানালাইসিস করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সিরিজটা কন্টিনিউ করবো, কমেন্ট বক্স অবশ্যই বলবে স্যার ক্লাস আনুন। তো দেখতে থাকো, বেস্ট অফ লাক অ্যান্ড হচ্ছে জয় হিন্দ।